নাম্বার 5, মেঘ ও বৃষ্টি। এই চ্যাপ্টারটা থেকে আমাদের পড়তে কী হবে, যে মেঘ কীভাবে সৃষ্টি হয়। প্রথমে আমরা এইভাবে পড়ব, মেঘ কীভাবে সৃষ্টি হয় সেটা প্রথমে এখানে দেওয়া আছে, সেটা পড়ছি। সেটা হচ্ছে সূর্যের তাপে কী হচ্ছে, জলভাগ এবং যে নদী, মানে যে কোনো সমুদ্র, নদী, পুকুর, এখানে জল উত্তপ্ত হচ্ছে এবং বাষ্পে পরিণত হচ্ছে, যেটা কিনা বলছে বাষ্পীভবন। দিয়ে এগুলো উপরে উঠে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এবং এছাড়াও যে গাছের পাতা থাকে, সেই পাতা থেকেও কিন্তু এই ধরনের বাষ্প, যে প্রস্বেদন ক্রিয়া চলে, সেখান দিয়ে বাষ্প কী হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। হালকা বাতাস উপরে উঠে গেল, তারপর আরও প্রসারিত হবে এবং শীতল বায়ুর সংস্পর্শে আসবে, ফলে শীতল হতে থাকবে। এবার কি হয় না, এই যে এই ঘটনাটা যেটা বললাম আমরা, বাষ্প হওয়ার ঘটনাটা, সেটাকে আমরা বলছি বাষ্পীভবন। আর এইবার যদি জলীয় বাষ্প, জল মানে তরল থেকে বাষ্প হচ্ছে, এটাকে বলছে বাষ্পীভবন। তেমনি জলীয় যে বাষ্প ছিল সেখান থেকে জলকণায় পরিণত হচ্ছে, যেটাকে বলছে ঘনীভবন। এবার এই ঘনীভবন হওয়ার জন্য কী হতে হবে, বায়ুকে সম্পৃক্ত হতে হবে। বায়ু সম্পৃক্ত কখন হয়, যে একটি কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবার, মানে তারা করতে পারে, ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে তাকে সম্পৃক্ত বায়ু বলে। এবং যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হচ্ছে তাকে শিশিরাঙ্ক বলছে। এবার কি হয় না, বলছে এই যে উপর দিকে উঠে গেল, এই যে উপরে বৃষ্টির প্রস্বেদন, গাছের প্রস্বেদন ক্রিয়ার মাধ্যমে বা বাষ্পীভবনের মাধ্যমে পর হালকা বায়ু কী হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে এবং আস্তে আস্তে প্রসারিত হচ্ছে এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে আরও ঠান্ডা হচ্ছে এবং একটা সময় আসছে যখন কিনা শিশিরাঙ্কে পৌঁছাচ্ছে, মানে বায়ুটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এবার এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হচ্ছে এবং কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ঘনীভবন মানে কি বলেছিলাম, যে জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হবে এবং সেই জলকণাগুলি কি হচ্ছে না, ছোট ছোট কণায় পরিণত হবার পর বায়ুতে ভাসমান বিভিন্ন ধূলি কণা, লবণ কণা, নানা রকম কঠিন কণাকে অবলম্বন করে মেঘ হিসাবে ভেসে বেড়াচ্ছে। এই যে জলকণাগুলি, সেগুলির ব্যাস প্রায় 0.02 মিলিমিটার হয়ে থাকে এবং জেনারেলি ট্রপোস্ফিয়ারের মধ্যে কিন্তু এই মেঘের সৃষ্টি হয়। এর গোটাটা ছিল মেঘ সৃষ্টির প্রক্রিয়া। এবার কি হচ্ছে, এই মেঘ আমরা বললাম ট্রপোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন অংশে থাকতে পারে। তাহলে এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কোথায় থাকবে, কত উচ্চতায় থাকবে বা কীরকম দেখতে হবে, সেই হিসাবে কিন্তু আমরা বেশি উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ এবং নিম্ন উচ্চতা, যেটা কম উচ্চতার মেঘ, সেটাতে ভাগ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে 20,000 ফুটের উপরে যেগুলো হবে সেগুলো হবে বেশি উচ্চতার মেঘ, আর যেগুলো 6,500 থেকে 20,000-এর মধ্যে হবে, 20,000 ফুটের মধ্যে হবে, সেটা হবে মাঝারি উচ্চতার মেঘ, আর তার নিচে হবে কম উচ্চতার মেঘ। তবে আরেকভাবেও ভাগ করা হচ্ছে যে মেঘ যদি উলম্বভাবে থাকে, অর্থাৎ লম্বালম্বিভাবে থাকে, তখন সেটাকে বলছে উলম্ব মেঘ। এবার যদি আমরা নামগুলোকে লক্ষ্য করি তাহলে কি হবে না, বেশি উচ্চতার সবকটা নামে আমি সিরো বা সিরাস এই ধরনের নামগুলো পাচ্ছি, দন্ত স দিয়ে নামগুলো পাচ্ছি, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস আর সিরাস। ঠিক তেমনি মাঝারি উচ্চতার যখন আমরা নামগুলো দেখব তখন আমরা পাবো অল্টো নাম দুটো থাকবে, অল্টোস্ট্র্যাটাস এবং অল্টোকিউমুলাস। ঠিক আছে, এবার কম উচ্চতায় যখন মেঘগুলো দেখবো তখন দেখবো স্ট্র্যাটাস, স্ট্র্যাটোকিউমুলাস আর নিম্বোস্ট্র্যাটাস। এবার আরেকটা শব্দ হচ্ছে নিম্বো, দন্তন্য দিয়ে যে ওয়ার্ডগুলো থাকবে, যে নিম্বো না নিম্বাস, এগুলোতে কী হবে না, মেঘ সৃষ্টি হবে, মানে এমন মেঘ সৃষ্টি হবে যেখানে কিনা বৃষ্টি হবার সম্ভাবনা থাকে। এবার হচ্ছে উলম্ব মেঘের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মেঘ, উলম্ব মেঘের মধ্যে কিউমুলো নিম্বাস আর কিউমুলাস। এবার এই সবকটা মেঘের ব্যাপারে এখানের মধ্যে দেওয়া আছে। এই মেঘেদের পরিবারের মধ্যে সবথেকে প্রথমে আমরা পড়বো বেশি উচ্চতার মেঘ, সেটা কিনা 20,000 ফুটের উপরে, যেমন সিরাস মেঘ, এটাকে বলা হচ্ছে সাদা এরকম ধরনের দেখতে হয়, হালকা পালকের মতন দেখতে হয়, আবহাওয়া পরিষ্কার থাকবে এরকম নির্দেশ দেয়, আর সারা আকাশে এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখতে পাওয়া যায়। এবার যখন এরা একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করবে তখন কিন্তু আবহাওয়া খারাপ হতে পারে। তেমনি সিরোস্ট্র্যাটাস, এটাও উচ্চ, এবং এখানের মধ্যে কী হবে, যেমন আমরা চাঁদের চারিপাশে দেখি বা সূর্যের চারিপাশে বলয়ের আকারে যে মেঘকে দেখতে পাওয়া যায়, সেটা বলছে সিরোস্ট্র্যাটাস মেঘ, পাতলা সাদা চাদরের মতন দেখতে হয়।
আর এর পরের মেঘটা যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে সিরো কিউমুলাস। এবার এই সিরো কিউমুলাসকে দেখতে এরকম টাইপের হয়, যেটা কিনা প্যাজা তুলোর মতন হয় বা ম্যাকারেল মাছের পিঠের মতন হয়, তাই এই আকাশটাকে ম্যাকারেল আকাশও বলা হয়ে থাকে। এবার মাঝারি উচ্চতার নামগুলো কীরকম হবে? অল্টো স্ট্র্যাটাস আর অল্টো কিউমুলাস। অল্টো স্ট্র্যাটাসে কী হচ্ছে না, এই ধরনের মেঘ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ধূসর থেকে নীল রঙের মেঘ দেখতে পাওয়া যায়, তন্তুর মতন হয় এবং সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখাবে, একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস এই মেঘ দিয়ে থাকে। এছাড়া হচ্ছে অল্টো কিউমুলাস, চ্যাপ্টা গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশে ঢেউ এর মতন অবস্থান করে, এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখতে পাওয়া যায়, ঠিক এরকম। এবার আসছে স্ট্র্যাটো কিউমুলাস, যেটা কিনা দেখতে কিছুটা এরকম, যেটা কিনা নিচের দিকে থাকবে, তার ফলে কী হবে, এই মেঘ দেখতে স্তূপের মতো বা স্তরে স্তরে সাজানো মতন হয়ে থাকে এবং তাই এগুলোকে বাম্পি ক্লাউডও বলে থাকে। স্ট্র্যাটাস হচ্ছে সাদা থেকে ধূসর রঙের মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। পাহাড়ের উঁচু অংশ থেকে এই মেঘ জমে থাকে, মানে এবং তার ফলে যারা বিমান চালক বা পর্বতারোহী তাদের সমস্যা হয়ে থাকে এবং মাঝে মাঝে গুড়ি বৃষ্টিও এর মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা দেখছি নিম্ব যখন বলবো তখন কিন্তু ভালো করে বৃষ্টি হবে, একটানা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, খারাপ আবহাওয়াকে নির্দেশ করে, ঘন পুরো ধূসর কালো রঙের এই মেঘ হয়ে থাকে। এবার আমরা উলম্ব মেঘের দিকে যাব, যেটা কিনা আমাদের কিউমুলাস আর কিউমুলোনিম্বাস। কিউমুলাস হচ্ছে পুরো ঘন মেঘের উলম্ব বিস্তার দেখতে পাওয়া যায়, যে উপরের দিকটা ফুলকপির মতন হবে কিন্তু নিচের দিকটা সমতল মতন হচ্ছে এবং উপরিভাগ নিম্নাংশের রং কালো হলেও উপরিভাগ সাদা থাকে, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। এমনি কিউমুলোনিম্বাস অনেক উঁচু মেঘ হবে, গম্বুজের মতন হবে এবং সাদা ধূসর থেকে কালো রঙের হয়ে থাকে। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 এই যে এত দূর ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখতে পাওয়া যায় এবং এই মেঘটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই মেঘটাকেই বেশিরভাগ পরিমাণ পরীক্ষায় জিজ্ঞেস করে, যেটা কিনা এখানে এই মেঘ এলে কী হচ্ছে না, বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে, ঠিক আছে, বজ্রপাত সহ ভীষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপরের দিকটি চ্যাপ্টা, তলদেশ প্রায় সমতল, উপরটা চ্যাপ্টা, তলদেশ প্রায় সমতল এবং এটাকে তার জন্য বজ্রমেঘ বলা হচ্ছে, যেহেতু বজ্রপাতের সাথে ভীষণ ঝড় বৃষ্টি হয়ে থাকে তাই জন্য বজ্রমেঘও বলা হয়ে থাকে এবং কি শিলাবৃষ্টিও হতে পারে। তাহলে এই ছিল মেঘ। এবার এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে অধঃক্ষেপণ। তার আগে আমি আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কিনা আপেক্ষিক আর্দ্রতা। মানে একটা বায়ু আছে, সেই বায়ু নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা এবং নির্দিষ্ট পরিমাণ বায়ু আছে, ঠিক আছে, সেই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, যেটা আছে বা যেটা মোট লাগবে সম্পৃক্ত হতে, মোট যতটা সম্পৃক্ত হতে ওই বায়ুটার জলীয় বাষ্প প্রয়োজন, ঠিক আছে, এই দুইয়ের অনুপাত, মানে হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই উষ্ণতায় ওই বায়ুটাকে সম্পৃক্ত করবার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, ঠিক আছে, মানে মোট কথা যতটা জলীয় বাষ্প আছে বা যতটা প্রয়োজন, ঠিক আছে, তাদের অনুপাত, এবং এটাকে আমরা 100 দিয়ে গুণ করি, মানে মোট কথা 100% হিসাবে মানে আমরা বের করে থাকি, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা এখানে বলে দিয়েছে, এই আর্দ্রকে শতকরা হিসাবে আমরা এই আর্দ্রতাকে হিসাব করে থাকি। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা মানে কি, যদি উপরের যে পয়েন্টটা সেটা বাড়তে থাকে এবং নিচের দিকটা কম হতে থাকে, মানে মোট কথা যে জলীয় বাষ্প বেশি আছে, যতটা দরকার তার থেকে বেশি আছে, তাহলে সেই বায়ুটা কীরকম হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। আর যদি যতটা জল ধারণ ক্ষমতা আছে, বাষ্প ধারণ ক্ষমতা আছে, তার থেকে কম থাকে, তাহলে অসম্পৃক্ত হয়ে যাবে। এবার যতটা জলীয় বাষ্প থাকলে সম্পৃক্ত হয় তার থেকে কম আছে বা বেশি আছে, এটা মাপ করবার জন্য আপেক্ষিক আর্দ্রতাকে বলা হচ্ছে। এবার আরেকটা বিষয় আমরা যখন লক্ষ্য করব, তখন আর্দ্রতা যখনই বলছি বা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বলছি, তখন এই দুটো কিন্তু স্থির রাখছি, একটা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ কি না, যদি আমরা উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে এখানের মধ্যে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যায়, আর যদি পরিমাণ বাড়িয়ে দিই তাতেও তাই হবে। ঠিক সেভাবে যদি উষ্ণতা কমানো হয় তাহলে জল ধারণ ক্ষমতা মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বায়ুর কিন্তু কমে যাবে। তেমনি বায়ুর পরিমাণ কমিয়ে দিলাম
তাহলেও সেটা কমে যাবে। তো এই জন্য এই দুটো ওয়ার্ড কিন্তু যদি আমাদের কোনো দিনও ডেফিনেশন লিখতে দেয় বা ডেফিনেশন জানতে হয়, তাহলে এই দুটো লিখতেই হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট পরিমাণ বায়ুতে। ঠিক আছে, এবার আমরা জানবো যে এই মেঘ থেকে কি হতে পারে। মেঘ থেকে বৃষ্টি হতে পারে, আমরা দেখেছি শিলাবৃষ্টিও হতে পারে, কোথাও কোথাও বরফ হতে পারে। কি বলা হচ্ছে না, এই যে বায়ুমণ্ডল থেকে কি হচ্ছে, অভিকর্ষজ টানে এই যে জলকণা বা বরফকণা যখন ভূপৃষ্ঠে নেমে আসছে তখন সেটাকে বলছে অধঃক্ষেপণ, এবং আমরা সবথেকে বেশি বৃষ্টিটাকে লক্ষ্য করে থাকি। এবং মেঘ যেটা আমরা বলছিলাম সেটা কিনা ধূলিকণাকে আশ্রয় করে থাকা ছোট ছোট অনেক ধরনের যে জলকণা, সেগুলোর সমষ্টি। এবার কি হয়, মেঘ আরও উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকলে কি হবে, আরও ঠান্ডা হতে থাকবে, মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আগেই বললাম কমে যাবে। ঠিক আছে, এবং তার সাথে কি হবে, শীতল বায়ুর সংস্পর্শে আসবে এবং আরও ঘনীভূত হবে। এভাবে ছোট ছোট জলকণাগুলি পরস্পরের সাথে জুড়ে যায় এবং বড় জলকণায় পরিণত হয়ে যায়, বড় জলকণায় পরিণত হচ্ছে জুড়ে গিয়ে, এবং সেগুলো আর ভেসে থাকতে পারে না, বাতাসের তুলনায় ভারী হয়ে যায়। তখন পৃথিবীর অভিকর্ষজ টানে বৃষ্টিরূপে ঝরে পড়ে। বৃষ্টিপাতের এই দুটি প্রক্রিয়া একসাথে কাজ করে। বৃষ্টিপাতের ক্ষেত্রে কী দুটি প্রক্রিয়া না, বাতাসকে শীতল হতে হবে এবং জলীয় বাষ্প যুক্ত হতে হবে। এবার এই বৃষ্টিপাত বিভিন্ন ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে। 3 ধরনের বৃষ্টিপাত হচ্ছে আমাদের, প্রথম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, 2 নম্বর হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর আমাদের 3 নম্বর হচ্ছে যেগুলো ঘূর্ণির কারণে ঘূর্ণি বৃষ্টিপাত। এবার যখন আমরা দেখব যে মানে গঠন অনুসারে, উৎপত্তি অনুসারে এই 3 ভাগে ভাগ করছে। যখন বলা হচ্ছে যে লম্বভাবে সূর্যরশ্মি পড়ায়, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে এবং জলভাগের বিস্তার বেশি, সেখানে কি হয় না, জলীয় বাষ্প হবে, জলীয় বাষ্প উপরে যাবে এবং তারপর আস্তে আস্তে মেঘ সৃষ্টি হবে, পুরো ঘটনাটা ঘটবে এবং তারপর কী হবে, আস্তে আস্তে সেখানের মধ্যেই প্রসারিত হয়ে ঠান্ডা হয়ে উপরে যখন যাবে তখন আরও বায়ুর চাপ কমতে থাকবে এবং উষ্ণতাও তত কমতে থাকবে। তার কারণে জলীয় বাষ্পের পরিমাণ একই থাকলেও কী হবে না, বাতাসের মধ্যে আর ধারণ ক্ষমতাটা কমে যাবে, আপেক্ষিক যে আর্দ্রতার কথাটা বলা হচ্ছে সেটা বেড়ে যাবে। ঠিক আছে, বেড়ে গেল মানে কি হলো, মানে ওখানের মধ্যে আমাদের যে বাষ্পের পরিমাণ ছিল সেই পরিমাণটা অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে। আর যতটা মানে পরিমাণটা একই থাকলেও, পরিমাণটা এখানে একই থাকছে, পরিমাণটা তো একই থাকছে, আমি তো আর জলীয় বাষ্প দিচ্ছি না, কিন্তু এখানে যে সম্পৃক্ত হওয়ার জন্য বাকি যেটা লাগতো সেটা কিন্তু কমে যাচ্ছে। কারণ কি, আমাদের উষ্ণতাটা আমরা কমিয়ে দিচ্ছি এবং তার সাথে কী হচ্ছে, চাপও কমে যাচ্ছে। তাই আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু নিচেরটা কমে যাচ্ছে, তার ফলে উপরেরটা মানে বেড়ে গেল। এবং ক্রমশ বায়ু আরও শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবনের মাধ্যমে জলীয় বাষ্প ছোটো ছোটো জলকণায় পরিণত হচ্ছে, এবং এই জলকণা ধূলিকণাকে আশ্রয় করে তৈরি করে মেঘ, যেটা কিনা সাধারণত কিউমুলো নিম্বাস, মানে ঝড় বৃষ্টি সহ যেখানে মেঘ হচ্ছে সেই মেঘ তৈরি করে। এবার এই মেঘ আরও ঘনীভূত হয় এবং জলবিন্দুতে পরিণত হয় এবং এখানে বৃষ্টিপাত করে। নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পর বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই যে এখানের মধ্যে জলীয় বাষ্প উপরে উঠছে, মেঘ সৃষ্টি করছে এবং তারপর আস্তে আস্তে এখানের মধ্যেই বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। এবার হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এবার প্রথমে শব্দটা ভাঙতে হবে। শৈল শব্দের অর্থ হচ্ছে পর্বত এবং উৎক্ষেপ শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা, মানে পর্বতে ঢাল বেয়ে উপরে উঠবে এবং কী হবে না, উপরে উঠবার সময় সময় কী হবে, ঠান্ডা বেশি বাড়বে এবং ঠান্ডা যখন বাড়বে তখন কী হবে, আপেক্ষিক আর্দ্রতাটা আমাদের বেড়ে যাবে এবং সেখানে বৃষ্টিপাত ঘটবে। মানে কি হচ্ছে, এখানের মধ্যে বলা হচ্ছে যে সমুদ্রের দিক থেকে যে বাতাস আসছে সেটা আস্তে আস্তে উপরের দিকে হাড়ের পর্বত বা উচ্চভূমির উপর দিকে যাচ্ছে। এবার এই যে এই ঢালে, মানে যেটা কিনা প্রতিবাদ ঢাল বলছে, মানে কেন বলছে, কারণ এখানের মধ্যে বৃষ্টিপাত করবে। এবার আরও ভালো করে যদি বলা হয়, কি হচ্ছে না, এখানের মধ্যে এখানের মধ্যে বাতাসটা যাচ্ছিল, এবার আস্তে আস্তে কী হলো না, কিছু জলীয় বাষ্পপূর্ণ বাতাস তো হচ্ছে, এখানে তো জলীয় বাষ্প আছে, সমুদ্র থেকে আসছে, জলীয় বাষ্প থাকবে, কিন্তু সম্পৃক্ত ছিল না বায়ুটা, মানে কি বৃষ্টি ঘটানোর মতন অবস্থায় ছিল না। এবার কি হচ্ছে না, এটা আস্তে আস্তে পর্বতের বা পাহাড়ের বা উচ্চভূমির গা বেয়ে উপর দিকে উঠছে। যত উপরে উঠবো তত কী হবে, আমাদের উষ্ণতা কমতে থাকে। উষ্ণতা যেহেতু কমতে থাকে, তাই আমরা কি জানি, উষ্ণতা যখন কমতে থাকবে, আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, তখন কী হবে, অ্যাকচুয়ালি আপেক্ষিক আর্দ্রতাটা কমে যাবে, অর্থাৎ বায়ুটা কিনা আস্তে আস্তে সম্পৃক্ত হবে।
এবং তারপর কি সৃষ্টি হবে, মেঘ সৃষ্টি হবে, তারপর আস্তে আস্তে জলকণাগুলো জুড়ে যাবে এবং তারপর কী হবে, এখানের মধ্যে বৃষ্টিপাত ঘটিয়ে দেবে। ঠিক আছে, এই ঢালে তো বৃষ্টিপাত ঘটলো। পরবর্তী ঢালে কি হবে, যখন আবার এই মেঘটা এই দিকে যাবার চেষ্টা করবে তখন কী হবে, আস্তে আস্তে কী হলো, উঁচুতে উঠে গেছিলো, এবার আস্তে আস্তে নিচের দিকে যাবে। এক তো এইদিকে বৃষ্টি ঘটিয়ে দিয়েছে, তার ফলে জলীয় বাষ্প পরিমাণ অলরেডি কম আছে, কিন্তু যখন নিচের দিকে যাবে তখন কী হবে, আমাদের উষ্ণতা আরও বাড়তে থাকবে। তাহলে উষ্ণতা বাড়লে কী বলেছিলাম আমরা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরও বাড়তে থাকবে। তার ফলে এখানের মধ্যে যখন যাবে তখন এই বাতাসটা কী হবে না, বৃষ্টিপাত ঘটাবে না, অর্থাৎ এই দিকে কিন্তু শুষ্ক বায়ু যাবে। এই যে এই ঢালে, যে ঢালে বৃষ্টিপাত ঘটলো সেটাকে প্রতিবাদ ঢাল এবং উল্টো দিকটাকে অনুবাদ ঢাল বলা হচ্ছে। অর্থাৎ অনুবাদ ঢাল কি থাকে, বৃষ্টির ছায়া অঞ্চলও অনুবাদ ঢালকে বলা হয়ে থাকে, মানে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না। এবার আমরা লাইন বাই লাইন এটাকে দেখে নেব কী বলছে, কীভাবে বলছে বা কীভাবে লিখতে হবে পরীক্ষায়। শৈলতকে বৃষ্টিপাত, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বরাবর ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায় এবং ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং ঠান্ডা হয় এবং আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিকে শৈলক্ষেপ বা ওরোগ্রাফিক রেনফল বলে। যেমন আমরা আগের চ্যাপ্টারে যখন পড়ছিলাম তখন বলেছিলাম এপি শব্দটা আসবে যখন, তখন আমরা আর্থের সাথে যোগ করতে পারি, তেমনি ওরো শব্দটা যখন আসবে তখন আমরা কিসের সাথে যোগ করব, ভূগোলে পর্বত, পাহাড়, শৈল এর সাথে যোগ করব, ওরোগ্রাফিক রেনফল হলো। ওকে, এবার প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢালের কথা বলছে। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে এবং সম্পৃক্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাকে প্রতিবাদ ঢাল বলছে এবং বিপরীত দিকে অনুবাদ ঢাল বলছে। প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টি ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন ওই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। তার ফলে কি হয়, বায়ু যতটা নিচের দিকে যেতে থাকবে তত উষ্ণতর স্থানে নামতে শুরু করে এবং বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ঠিক আছে, এর ফলে কী হয়, জলীয় বাষ্প ধারণের ক্ষমতাও বৃদ্ধি পায়, অর্থাৎ বায়ু অ্যাকচুয়ালি অসম্পৃক্ত হয়ে পড়ে। এর ফলে অনুবাদ ঢালে প্রতিবাদের ঢালের অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, অনেক সময় বৃষ্টিপাত হয় না, অনেক সময় খুব কম হয়। তাই অনুবাদ ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বা রেন শ্যাডো রিজিয়ন বলা হয়ে থাকে। এবার এই ঘটনাগুলো যেখানে দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, মানে পশ্চিম দিকটাতে কী হচ্ছে, আরব সাগরের শাখা যখন ওই পর্বতে বাধা পাচ্ছে এবং তখন পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমি অংশে কী হচ্ছে, কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হচ্ছে। ঠিক সেইভাবেই যেমন চেরাপুঞ্জির কথা বলছে, যে চেরাপুঞ্জি মেঘালয়ে যে রাজ্য রয়েছে সেখানে খাসি পাহাড়ে দক্ষিণ ঢালে কী হচ্ছে না, উত্তর পূর্ব ভারতের এই অংশের মধ্যে চেরাপুঞ্জি নামক জায়গা রয়েছে এবং উত্তর ঢালে রয়েছে শিলং। এই চেরাপুঞ্জিতে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, 11,777 মিলিমিটার, কিন্তু শিলংয়ের মধ্যে এর পরিমাণ প্রায় 2207 মিলিমিটার, মানে কতটা পার্থক্য, 11,000 কোথায় 2,000। এবার হচ্ছে ঘূর্ণি বৃষ্টিপাত। আমরা যখন দেখছিলাম যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং তারপর কী হচ্ছে, বাইরের দিক থেকে যখন বাতাসগুলো আসছে তখন কী হচ্ছে, আস্তে আস্তে এখানের মধ্যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে এবং এর সাথে বৃষ্টিপাত হচ্ছে, আগের চ্যাপ্টারে ছিল। এবার এখানের মধ্যে এই বৃষ্টিপাত কী করে হচ্ছে বলছে, স্বল্প পরিসর কোনো স্থানে উষ্ণতা যদি বেড়ে যায় সেখানে বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যাবে, ফলে সেখানে কী হবে, সেখানে বায়ুর চাপ কমে যাবে, তাই তো, এখানে উপর দিকে উঠে যাচ্ছে, তার ফলে এখানে বায়ুর চাপটা কমে যাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের সৃষ্টি করবে, এখানে হচ্ছে কেন্দ্র সৃষ্টি করছে এবং এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনামূলক বেশি থাকছে। এর ফলে কী হচ্ছে, বাকি দিক থেকে উচ্চচাপ থেকে বায়ুর প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। এখানে কী হচ্ছে না, উত্তর গোলার্ধে আমরা বলেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ আর দক্ষিণ গোলার্ধে ক্লকওয়াইজ, মানে এটাই ছিল, তুমি একবার চেক করে নেওয়া ভালো। ঠিক আছে, ঠিক আছে, এটা আগের চ্যাপ্টারে ছিল। তো উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে এবং ক্রান্তীয় ঘূর্ণিবাত তৈরি করছে। কেন্দ্রে প্রবেশের পরে এই বায়ু উষ্ণ হচ্ছে এবং কী হচ্ছে, ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাচ্ছে এবং তার ফলে এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল এবং ঘনীভূত হচ্ছে এবং তার ফলে কী হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। মানে যেহেতু এই বাতাসগুলো আসছিল সেগুলো ঘূর্ণি আকারে উপরের দিকে উঠে যাচ্ছে এবং এখানের মধ্যে মেঘ বৃষ্টি এসবগুলো হচ্ছে, একে ঘূর্ণবৃষ্টি বা সাইক্লোন রেনফল বলা হয়ে থাকে। এই যে মাঝের অংশে যেখানে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে
ঘূর্ণিবাতের চোখ। কী বলছে, সাধারণত ক্রান্তীয় ঘূর্ণিবাতের উৎপত্তি হয় গোলার্ধের 5 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণিবাতের কেন্দ্রে বায়ুচাপ সব সময় কম থাকে। এই অংশের নাম ঘূর্ণিবাতের চোখ। এই ঘূর্ণিবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে, শান্ত আবহাওয়া দেখতে পাওয়া যায়। এই ঘূর্ণিবাত জলভাগের উপর বেশি শক্তিশালী হয়ে থাকে এবং স্থলভাগের দিকে যত এগোয় তত এটি দুর্বল হয়ে থাকে। কেন? কারণ এই ঘূর্ণিবাত সৃষ্টির জন্য অ্যাকচুয়ালি ফিউল কি, মানে অ্যাকচুয়ালি জিনিস যেটা দরকার সেটা হচ্ছে জলীয় বাষ্প। শরৎকালে এই ঘূর্ণিবাতের প্রকোপ কিন্তু বেশি হয়। ঠিক আছে, এখানে উদাহরণ দিয়েছে, যেমন হচ্ছে আইলা 2009 সালে কিংবা 2013 সালে ফাইলিন। বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে সেগুলো উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত কিন্তু সাইক্লোনগুলো বা ঘূর্ণবৃষ্টি কিন্তু প্রচুর ঘটিয়ে থাকে। এবার এই ক্রান্তীয় ঘূর্ণিবাতগুলি বিভিন্ন, ক্রান্তীয় কেন বলছে, 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের মধ্যে হচ্ছে, তার জন্য ক্রান্তীয় বলছে। এবং এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন বঙ্গোপসাগরে আমরা কি বলি, আমরা বলি সাইক্লোন আসছে বা আমরা বলি ঘূর্ণিবাত আসছে। তেমনি ক্যারিবিয়ান যে সাগর, সেখানে বলা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন বলা হচ্ছে। আর পূর্ব চীনে বলছে টাইফুন। এবার আরেক ধরনের ঘূর্ণিবাতও সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিবৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেখানে। মৌসুমী বায়ু অধ্যুষিত দেশগুলিতে শরৎ আর হেমন্তকালে এই বৃষ্টি হয়ে থাকে। মধ্য ইউরোপীয় দেশগুলিতে ঘূর্ণবৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এবার আমরা প্রথমে বললাম ক্রান্তীয় অঞ্চলে কোথায় কোথায় হচ্ছে, এবার আমরা বলছি নাতিশীতোষ্ণ অঞ্চলে কী করে হচ্ছে। না শীত না উষ্ণ এই জায়গার মধ্যেও কিন্তু এই ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। এখানে কি বলা হচ্ছে না, ক্রান্তীয় অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু এবং মেরু অঞ্চলের বায়ু যখন মাঝের অংশে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে, তখন এই দুই বায়ু পরস্পরমুখী হয়ে আলোড়ন সৃষ্টি করছে। আচ্ছা, এটা না বুঝতে গেলে আমাকে ছবিতে বোঝাতে হবে। ঠিক আছে, এভাবে দেখায়, এখানটা জুম করে। আমরা কি দেখেছিলাম, এটা ছিল আমাদের পৃথিবী, এটা ছিল নিরক্ষরেখা বা নিরক্ষীয় বলয় আমি বলছি, এখানে নিম্নচাপ চলছিল। এবার ক্রান্তীয় অঞ্চল, মকরীয় অঞ্চল, ঠিক আছে। এখানে কি, আর এখানে ছিল মেরু অঞ্চল, এর মাঝে ছিল একটা সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত অঞ্চল, রাইট। এবার এই সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ততে যদি আমরা মনে করি তাহলে কি হচ্ছিল, আগের চ্যাপ্টারে ছিল, এই পিডিএফটাতে আছে নাকি দেখি, তাহলে সুবিধা হবে বলতে। বায়ুচাপ বলয়, এইখান থেকে সুবিধা হবে বেশি। এখানে বলা হচ্ছিল না যে এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং সুমেরু উচ্চচাপ বলয়। এবার কি বলা হচ্ছে না, সুমেরু থেকে এই যে সুমেরু বৃত্তর দিকে উত্তর পূর্ব মেরু বায়ু আসছে, আর কর্কটীয় অঞ্চল থেকে যাচ্ছে দক্ষিণ পূর্ব ও পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধেও সেম হচ্ছে, কুমেরু বৃত্ততে কী হচ্ছে, লাস্টে পর্যন্ত এখানের মধ্যে মিশছে। এদিক থেকে যে বায়ুটা আসছে, মানে মেরু থেকে যে বায়ুটা আসবে সেটা হবে খুব ঠান্ডা, রাইট। আর যেটা এদিক থেকে আসবে, কর্কটীয় থেকে আসবে, সেটা হবে গরম এবং জলীয় বাষ্প পূর্ণ হবে। আর এটাতে জলীয় বাষ্প থাকবে না, মেরুতে জলীয় বাষ্প থাকবে না, কিন্তু বাকি যে জায়গা থেকে আসছে মানে কর্কটীয় উচ্চচাপ থেকে যেমন বা মকরীয় উচ্চচাপ থেকে, সেখানের মধ্যে কিন্তু আমাদের কি থাকবে, জলীয় বাষ্প থাকবে। এবার কি হবে, দুটো বায়ু যখন মিলবে তখন একটা ঠান্ডা থাকবে আর একটা গরম থাকবে। এবার আমরা যখন পড়ছিলাম যে মেঘ সৃষ্টি হচ্ছে, তখন কি বলছিলাম, উপর দিকে উঠে বিস্তার মানে প্রসারিত হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং তারপর শীতল বায়ুর সাথে সংস্পর্শে আসছে। তো এখানেও ঠিক একই ঘটনা ঘটছে, শীতল এবং উষ্ণ দুই বায়ু মিশছে। এবার কি হবে, উষ্ণ বায়ুটা শীতল বায়ুর উপর দিকে চলে যাবে। সবসময় শীতল বায়ুটা থেকে উষ্ণ বায়ুটা কী হবে, হালকা হবে, তাই উপর দিকে উঠে যাবে। এবার এই উচ্চচাপ বলয়ে যেটা চলছে, এটি উচ্চচাপ বলছি, এই যে নিম্নচাপ বলে সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত প্রদেশীয় যে নিম্নচাপ বলে, এখানের মধ্যে যেটা চলছে সেটা বলছি যে মেরুর বায়ু ঠান্ডা ছিল আর কর্কটীয় বায়ু কী ছিল, গরম ছিল। এবার ঠান্ডা বায়ুটা নিচে থাকবে, তার মানে মেরুর বায়ুর উপরে কি চলে যাবে, এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুগুলো এসেছিলো, এর ফলে কি তৈরি হবে, মানে মেঘের সৃষ্টি হবে এবং এখান থেকে বৃষ্টিপাত হবে। এটা যেহেতু এই অঞ্চলটা কী জিনিস, এখানের মধ্যে 23.5 ডিগ্রি পর্যন্ত ছিল ক্রান্তীয় অঞ্চল, তার উপরে অংশটাকে আমরা নাতিশীতোষ্ণ অঞ্চল বলছি এই জায়গাগুলোতে। তো এই যে সুমেরুবৃত্ত নিম্নচাপ বলয় এই জায়গাগুলো কিন্তু কুমেরুবৃত্ত অঞ্চল, সেগুলো বলছে নাতিশীতোষ্ণের মধ্যে পড়ছে। তো এটা বলছে নাতিশীতোষ্ণ। এই যে
এখানে যেটা বলেছে সেটা আবার বলছি, যে এখানের মধ্যে বলছে যে এই যে উপরে উঠে গেল আস্তে আস্তে উষ্ণবায়ু জলীয় বাষ্প যুক্ত হওয়ায় শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হবে এবং বৃষ্টিপাত ঘটাবে। তাই এটাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবৃষ্টিতে ক্রান্তীয় অঞ্চলের মতো ঝড় ঝঞ্ঝা কিন্তু আমরা দেখতে পাবো না। কেন কি, এখানের মধ্যে দুটো বায়ু মিশছে এবং সেটার মধ্যে থেকে মেঘ সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং অনেকক্ষণ ধরে ঝিরঝিরে বৃষ্টি এখানের মধ্যে দেখতে পাওয়া যাবে। আর ঘূর্ণিবৃষ্টিতে আমাদের এখানে যে সাইক্লোন আসছিল সেখানে কী হচ্ছে, নিম্নচাপ সৃষ্টি হবে, বাকি সব জায়গা থেকে বাতাস আসবে, তার জন্য ঝড় বৃষ্টি সব কিছু হচ্ছিলো, ঝড়টড় সবই হচ্ছিলো, ঠিক আছে। শীতকালে এই ধরনের বৃষ্টিপাত মধ্য অক্ষাংশের দেশগুলিতে আমরা দেখতে পেয়ে থাকি। এবার আমরা যদি অধক্ষেপণের কিছু পরিমাপ হিসাবে দেখতে চাই তাহলে কী হবে, আমরা আরও অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন বলছে যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয় যখন জলকণার খুব ছোট ছোট হবে, ভূপৃষ্ঠে ঝরে পড়ছে তখন। তেমনি স্লিট হবে যখন জলকণা এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপ যখন পড়বে তখন। এবার শিলাবৃষ্টি হবে। শিলাবৃষ্টি কখন হবে, বলছে যে যখন ঊর্ধ্বমুখী বায়ু প্রভাবে অনেক সময় কী হবে, জলকণাগুলি খুব উঁচুতে উঠে যাবার পর দ্রুত ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হবে এবং সেইগুলোই কিন্তু নিচে চলে আসবে, টুকরো বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে এগুলি ঝরে পড়বে। তখন আমরা কী বলি, শিলাবৃষ্টি বলি বা পাথর পড়ছে বলি। অনেক জায়গায় এই ধরনের কথা ইউজ করা হয়, পাথর পড়ছে বৃষ্টির সাথে, মানে শিলাবৃষ্টি বলছে মোট কথা। গ্রীষ্মকালে যেটা হচ্ছে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, যেমন গ্রীষ্মকালে এবং বসন্তকালে পশ্চিমবঙ্গে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়। তুষারপাত কাকে বলে, যে জায়গায় খুব ঠান্ডা, শীত প্রধান দেশ, উঁচু পার্বত্য অঞ্চল, সেখানে কী হবে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস সীমাঙ্কের থেকে কম উষ্ণতায় কিন্তু ঘনীভূত হয়ে যাবে এবং তারপরে জলকণার বদলে কী হবে, বরফ পড়বে, বরফকণায় পরিণত হবে, তুষারে পরিণত হবে। তুষার মাধ্যাকর্ষণের কারণে এরকমভাবে তুষারপাত হবে। এবার আমাদের দুটো জিনিস বুঝতে হবে, যে এই মাপগুলো মাপার জন্য, মানে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই মাপার যন্ত্রের নাম হচ্ছে রেন গজ যন্ত্র। আর সমবর্ষণ রেখা কী জিনিস, যে সম কাটলে হচ্ছে সমান, বর্ষণ মানে বর্ষা, যেখানে যেখানে সমান সমান বৃষ্টিপাত হবে। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা, সেই বৃষ্টিপাতের গড় পরিমাণ যেখানে একই, সেগুলোকে মানচিত্রের মধ্যে যখন যোগ করা হয় তখন বলছে সমবর্ষণ রেখা, আর ইংরেজিতে বলছে আইসোহাইট। এবার আমরা দুটো জিনিস আরও জানবো, সেটা হচ্ছে শিশির এবং আমাদের কুয়াশা। এবার এই দুটোর মধ্যে শিশির প্রথমে বলছে যে শীতের রাতের বেলা কী হচ্ছে, ভূমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার ফলে কী হচ্ছে, ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ুস্তর ছিল সেটাও ঠান্ডা হয়ে যাচ্ছে এবং জলীয় বাষ্পগুলো কী হচ্ছে, শীতল হয়ে যাচ্ছে, ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দু আকারে গাছের পাতা ঘাসের উপর জমা হচ্ছে, যেটা বলছে শিশির। আর ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে তখন হচ্ছে কুয়াশা। ধোঁয়ার মতন দেখতে লাগে এবং তার জন্য এটাকে বলছে কুয়াশা, এবং এর কারণে অনেক সময় অনেক মিটার দূর পর্যন্ত থাকা বস্তুকেও দেখতে পাওয়া যায় না। যেমন দিল্লি শহরের শীতের শুরুতে কিন্তু এই দৃশ্যমানতা কমে যায়।